আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা তৈরি করার পূর্বে আপনাদেরকে ফেসবুকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে কোন বিষয়টার উপরে এই মুহূর্তে আপনারা জানতে চাচ্ছেন। ইন্ডেক্স নিয়ে জানতে চাচ্ছেন নাকি শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য যে স্টকগুলো আছে সেই সম্পর্কে কিভাবে আপনারা সেগুলো সিলেকশন করতে পারেন সেটার ধারণা চাচ্ছেন, নাকি ইনভেস্টমেন্ট স্টক, নাকি অ্যানালিসিস শেখার ক্লাস। এই সবগুলো টপিকের মধ্যে ভোটিং সিস্টেমের মাধ্যমে আমি জানতে পেরেছি যে আপনাদের সবচাইতে বেশি আগ্রহ হচ্ছে শর্ট টার্ম স্টকে এবং ইন্ডেক্সের বর্তমান পরিস্থিতিতে। দুইটার মধ্যে সমান সমান একটা চাহিদা এই ভোটিং সিস্টেমের রেজাল্ট আমাকে বলে দিচ্ছে। এরপর অ্যানালিসিস শেখার যে ক্লাস, ওই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, ক্লাসিক চার্ট প্যাটার্ন, প্রাইস অ্যাকশনের ক্লাস বা বিভিন্ন ধরনের যে কনসেপচুয়াল ক্লাসগুলো নিয়ে আসি সেই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন দ্বিতীয়ত। এবং ফাইনালি ইনভেস্টমেন্টের প্রতি সবার আগ্রহ সবচাইতে তুলনামূলকভাবে কম। ইনভেস্টমেন্টের পরিমাণটা 16% দেখা গিয়েছে, যে 16% মানুষ চাচ্ছে আসলে ইনভেস্টমেন্ট ক্যাটাগরির স্টক নিয়ে যাতে মার্কেটে আলোচনা হয়। তো এই হচ্ছে সামারি। তো আজকের ভিডিওতে আমি সবগুলোই কমার বেশি কভার করার চেষ্টা করব, বাট প্রথম যে পয়েন্টটা হবে সেই পয়েন্টটা হচ্ছে মার্কেটের বর্তমান পরিস্থিতিটা আসলে কি। গত ভিডিওতে আমরা যেভাবে অ্যানালিসিস করেছিলাম তার ধারাবাহিকতায় আগামী সপ্তাহটা কেমন যেতে পারে, আমাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত, তো সেইটা সামারি করে যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে বলবো, গত ভিডিওতে ক্লিয়ারলি আপনাদেরকে বলা হয়েছিল এখন মার্কেট যেই কন্ডিশনে আছে এইখানে মার্কেটে আপনি চাইলেও যখনই মার্কেট নেগেটিভ ট্রেন্ডের দিকে যাবে তখনই আপনার পোর্টফোলিও খালি করে ফেলবেন, সমস্ত স্টক সেল করে ফেলবেন এবং যেদিন থেকে আবার ঘুরে পজিটিভ হবে সেই দিন আপনি এন্ট্রি নেবেন। এই অপরচুনিটিটা এই মুহূর্তে মার্কেটে থাকবে না, এটা গত ভিডিওতে ক্লিয়ার করে বলা হয়েছিল। দ্বিতীয়ত বলা ছিল মার্কেট এখন অনেক বেশি ডাউন ট্রেন্ডে চলে যাবে না, মানে অনেক বেশি তীব্র কারেকশন হবে না এবং এই মুহূর্তে মার্কেট নিয়ে উত্থানের স্বপ্ন দেখেও কোনো লাভ নাই। অর্থাৎ এই দুইটা কথাকে সামারি করলে দাঁড়ায় মার্কেট এখন সাইড লাইনে থাকবে, আপ ডাউন মুডে, কিন্তু সেই মুডটা হবে কারেক্টিভ ইন নেচার। তার মানে হচ্ছে কারেক্টিভ ইন নেচারের মানেটা দাঁড়ায় মার্কেট বাড়বে, 2-3 দিন বাড়বে, কিন্তু একটু একটু করে আবার 3-4 দিন কারেকশন হবে। আপনি দ্বিগুণ মাত্রায় উত্থান যেটা হয়, যে একটা না এক সপ্তাহ উত্থান হবে, 2 দিন পতন হবে, এইটা এখন আমরা পাচ্ছি না এবং আগামীতেও বেশ কিছুদিন পাওয়ার সম্ভাবনা কম। কেন আমি বলবো, আমি বলতেছি বিধায় কোনো কিছু আপনি বিশ্বাস করবেন, এটা কখনোই ভ্যালিড না, আমি কখনো এটা চাইও না। আমি আপনাকে যখন কোনো একটা মেসেজ কনভে করব, আপনার উচিত আপনার ব্যক্তিগত লজিক দিয়ে সেটাকে মিলিয়ে দেখা, আপনার লজিকে কি বলে সেটা কি আদৌ হওয়া উচিত, বা সেটা আমি কেন বলছি সেটাকে জাস্টিফাই করে নেওয়া। যদি লজিক্যাল মনে হয় তাহলে আপনি সেটা মাথায় রাখতে পারেন, যদি মনে হয় যে এটা জাস্ট বলার জন্য বলা, এর ব্যাকএন্ডে কোনো লজিক নাই, আপনি সিম্পলি অ্যাভয়েড করে যান, কারণ লজিক ছাড়া কোনো কিছুর কোনো বেস নাই, সেটা আমি নিজেও বিশ্বাস করি। প্রথম একটা পয়েন্ট আপনাদেরকে বলি, এই মুহূর্তে মার্কেটে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস করে সিদ্ধান্ত নেবেন না, কোনো স্টকের বেলায়ও না, কোনো ইন্ডেক্সের বেলায়ও না। সেই ক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তে পতিত হতে পারেন। এর কারণটা হচ্ছে মার্কেট যখন ট্রেন্ডে থাকে, আইদার আপ ট্রেন্ডে অথবা তীব্র একটা ডাউন ট্রেন্ডে, তখন অ্যানালিসিস দিয়ে খুব সূক্ষ্মভাবে জিনিসগুলোকে নিরূপণ করা যায় যে কোন লেভেল থেকে রিভার্সাল করতে পারে। বাট মার্কেট যখন সাইডওয়েজ মোমেন্টাম প্লে করে, মার্কেট যখন অ্যাকুমুলেশন জোনে চলে আসে, তখন আসলে স্পেসিফিকভাবে আপনি অ্যানালিসিস করার প্রয়োজনীয়তা সব জায়গায় পড়ে না, কারণ মুভমেন্টটা খুব ছোট হয়ে যায়। এখন অনেকে প্রশ্ন করেছেন যে আইসিবি থেকে যে 3000 কোটি টাকার লোনটা স্যাংশন হয়েছে, এই ফান্ডটা মার্কেটে আসলে আসলে কি হতে পারে। প্রথম উত্তর হচ্ছে, আমি যেই কথাটা বলবো সেই কথাটা হচ্ছে একান্তই আমার ব্যক্তিগত মতামত। এটাই যে আইসিবি করবে বা এইটাই যে ঘটবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। বাট আমাকে যেহেতু জিজ্ঞেস করেছেন, আমি যেটা মনে করি, যতটুকু আমি বুঝি সেটা আমি আপনাদেরকে শর্ট করে বলার চেষ্টা করছি। পয়েন্টটা হচ্ছে, আইসিবিকে 3000 কোটি টাকা ধরে নেন দেওয়া হয়ে গেছে, দেওয়া হবে আজকে বা কালকে বা যেদিনই হোক দেওয়া হয়ে যাবে, যেহেতু পাস হয়ে গেছে। এখন আইসিবি কি করবে? আইসিবির কিন্তু এক্সিস্টিং লোন আছে যেটা হাই ইন্টারেস্ট রেটে তাদেরকে বিয়ার করতে হয়। তাহলে আইসিবির একটা কাজ হচ্ছে তার এক্সিস্টিং লোন থেকে কিছু হলেও পরিশোধ করা। 2 নাম্বার হচ্ছে আইসিবির এক্সিস্টিং পোর্টফোলিওতে যে স্টকগুলো আছে, আপনার আমার মতো সেই স্টকগুলোরও কিন্তু দাম কমেছে। ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনার পোর্টফোলিওতে থাকা শেয়ারের দাম কমেছে, ইনস্টিটিউশনগুলোর থাকা পোর্টফোলিওর শেয়ারের দাম কমে নাই, ব্যাপারটা মোটেও এরকম না। তাহলে আইসিবি কেউ এখন আপনার আমার মতো তার এক্সিস্টিং লসের শেয়ারগুলোকে অ্যাভারেজ করার চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, 10টার মধ্যে কোনটা অ্যাভারেজ করবে, কততে করবে, কয়টা করবে না, সেটা একান্তই তাদের সিদ্ধান্ত, বাট করতে কিন্তু হবে। তাহলে 2 নাম্বার ওয়ার্ক অফ স্কোপ চলে আসলো।
তিন নাম্বারে আপনি চিন্তা করতেছেন যেটা যে নতুন করে কোন স্টকের বিনিয়োগে আইসিবি যাবে, যার ফলশ্রুতিতে মার্কেটে ফান্ড ফ্লো বাড়বে, যেটা দেখা দেখি অন্যান্য মানুষও ফান্ড নিয়ে আসবে এবং মার্কেট আস্তে আস্তে বাড়বে। এটা হচ্ছে তৃতীয় ওয়ার্ক অফ স্কোপ আইসিবির। তাহলে আইসিবি কে প্রথমে তাদের এক্সিস্টিং লোন শোধ করতে হবে, এক্সিস্টিং লসের পোর্টফোলিওতে যে স্টকগুলো আছে সেগুলোকে রিকভার করার পজিশন টেক করতে হবে, তারপরে গিয়ে এসে সে নতুন স্টক। আমি যদি এইটাকে তর্ক না করে জাস্ট সিম্পল খাতিরে সিম্পল ভাবে হিসাব করে তিন ভাগ করে ফেলি, যেহেতু তিনটা ওয়ার্ক অফ স্কোপ পেলাম, 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা দিয়ে লোন শোধ করবে, 1000 কোটি টাকা দিয়ে তার এভারেজিং করবে বা কস্ট কমাবে স্টকগুলোর বাই প্রাইস, আর 1000 কোটি টাকা সে ফেস বাই ফেস মার্কেটে নিয়ে আসবে। এখন এই 1000 কোটি টাকাও তো সে একদিনে নিয়ে আসতে পারবে না, ধাপে ধাপে নিয়ে আসবে, তাই তো? তাহলে মার্কেটের যে কন্ডিশন, তাতে করে একটা ইনস্টিটিউশন 1000+ কোটি টাকা যদি মার্কেটে ফ্লো করায়, এর ফলে মার্কেটে বুল রান আসবে, এটা একটা আকাশ কুসুম চিন্তা ভাবনা, এটা বাস্তব চিন্তা ভাবনা না। আইসিবি মার্কেটকে সাপোর্ট দিলে মার্কেট সপ্তাহখানেকের জন্য বা একটু কম বেশি সময়ের জন্য পজিটিভ মোমেন্টামে যাবে, ইটস ট্রু, বাট এইটার ফলে কোনো বুল রান আসবে না বা কারেকশন শেষ হয়ে মার্কেট স্টেবল হয়ে উঠে যাবে এখান থেকে, এইটা টেকনিক্যালি পসিবল না। এইটা হইতে হলে মার্কেটের ফান্ডামেন্টাল কন্ডিশনের সঙ্গে বিনিয়োগকারীদের মেন্টালিটি ম্যাচ করতে হবে। যখন এই ম্যাচটা করবে তখন আলটিমেটলি মার্কেট ওঠা শুরু করবে। এখন প্রশ্ন হচ্ছে, এটি তো আমরাও বুঝি, বাট এটা হবে কখন সেইটা বলেন। হ্যাঁ, সেটাও বলবো, কোনো সমস্যা নাই। আপনারা জানেন আইসিবি যেভাবে 3000 কোটি টাকার ফান্ড পেয়েছে, তার ব্যাক এন্ডে কিন্তু 22,500 কোটি টাকা নতুন করে প্রিন্ট করে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সংকট কাটানোর জন্য সহায়তা করা হয়েছে। তাহলে এই যে 22,500 কোটি টাকা বাংলাদেশের ইকোনমিতে নতুন করে ইনজেক্ট করা হলো, এর ফলে কি ইনফ্লেশন বাড়বে না? আমরা যারা বেসিক অর্থনীতি বুঝি, আমি ডিপে যাচ্ছি না বা এটাকে আমি এক্সপ্লেনেশনও করতে চাচ্ছি না, ইনফ্লেশন বোঝানো এই উদ্দেশ্য, মানে এই ভিডিওটার মূল উদ্দেশ্য না, বাট এই 22,500 কোটি টাকা যেহেতু গত সপ্তাহে আমাদের ইকোনমিতে ইনজেক্টেড হয়েছে, এইটার কারণে কিন্তু দ্রব্যমূল্যের মধ্যে প্রভাব আসবে এবং ইনফ্লেশন রেট কিন্তু বাড়বে। এইটার রেজাল্টটা হচ্ছে আমরা যে এক্সপেকটেশন নিয়ে বসে আছি যে আমরা ইন্টারেস্ট রেটের পিক টাচ করে ফেলেছি এবং আগামী বছর থেকে ইনশাল্লাহ ইন্টারেস্ট রেটটা কমা শুরু করবে, সেই আশা বা সেই প্রেডিকশনটা আরো এক ধাপ পিছিয়ে গেল। কথাটা বোঝার চেষ্টা করেন। যেহেতু ইনফ্লেশন বাড়বে, নতুন টাকা মার্কেটে ঢুকে গিয়েছে, তার মানে ইন্টারেস্ট রেট এখন কমানো সম্ভব হবে না। আইদার ইন্টারেস্ট রেট এই হারেই রাখতে হবে অথবা ইন্টারেস্ট রেটকে আরেক ধাপ বাড়ানো হবে। বাড়ানো হোক কিংবা এই ধাপেই রাখা হোক, এর রেজাল্ট হচ্ছে মার্কেট এখন বড় মুভমেন্টে যাবে না। এখনো পর্যন্ত মার্কেট থেকে টাকা বন্ডের দিকে একটু হলেও ফ্লো থাকবে। তার মানে মার্কেটে নতুন করে ফান্ড ঢুকতে হলে যেই মার্কেটের ফান্ডামেন্টাল কন্ডিশনটা প্রয়োজন, সেই কন্ডিশনটা এই মুহূর্তে এখনো পর্যন্ত রেডি না। সিম্পল অ্যান্সার। সো এই কারণে মূলত মার্কেটের যেই মুভমেন্টটা আমরা আগামী কয়েক মাস পর থেকে এক্সপেক্ট করতেছিলাম, সেটাকে অন্তত পক্ষে আরো 6 মাস পিছনে আমাদেরকে নিয়ে যেতে হবে। এটা বললাম আমি ফান্ডামেন্টালি, এখানে কিন্তু কোনো টেকনিক্যাল চার্ট নিয়ে আসি নাই, শুধুমাত্র অর্থনীতির ভিত্তিতে এবং ইন্টারেস্ট রেটের ভিত্তিতে যে মেসেজটুকু দেওয়া যায় সেটুকু বলার চেষ্টা করলাম। এখানে আরেকটা প্রশ্ন রেইজ হতে পারে, যেহেতু ইন্টারেস্ট রেট বাড়তে পারে তাহলে মার্কেট কি অনেক কারেকশন করতে পারে? মার্কেট যেমন এর আগের বার 4890 পয়েন্ট ঘুরে এসছে, এখন মার্কেট কি এটা ভেঙে চুরে 4000 পয়েন্টের দিকে চলে যেতে পারে? কোনো কিছুই অসম্ভব না, বাট এটার পসিবিলিটি অনেক লো, কারণ মার্কেট এখন অনেক সস্তা অবস্থায় আছে। মার্কেটের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মার্কেটে শুধুমাত্র ফান্ড ফ্লো করানো প্রয়োজন, ক্যাশ ইনজেক্ট হতে হবে। যতক্ষণ পর্যন্ত ক্যাশ ইনজেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত এই মুভমেন্টটা হবে না। কিন্তু নতুন করে এই লেভেলে সেল করে এইখান থেকে ক্যাশ বের করে নিয়ে যাবে, সেই সংখ্যাটাও কিন্তু কম। লজিক দিয়ে বোঝার চেষ্টা করেন। একটা স্টক 70 টাকা থেকে কমতে কমতে 30 টাকায় চলে আসছে। 70 টাকা 50 টাকায় যারা বিক্রি করতে আগ্রহী ছিল, 30 টাকায় তো সে অলরেডি 60% লসে চলে আসছে। এখন সে বুঝতে পারতেছে যে তার বিনিয়োগটা ভুল প্রমাণিত হয়েছে এবং তাকে লম্বা সময় অপেক্ষা করতে হতে পারে, বাট এই 30 টাকার নিচে কিন্তু সে সেল করে বের হয়ে যেতে রাজি না। এই যে রাজি না, এই মেন্টালিটিটা কিন্তু অনেকের মধ্যেই, যার কারণেই কিন্তু মার্কেটে ক্যাশের মানে ড্রাইনেসটা কাজ করতেছে, মার্কেটে ফ্লো নাই, ফান্ড ফ্লো নাই, কারণ মানুষ কিনতেছে না আস্থার অভাবে, কিন্তু এই লেভেলে নতুন করে মানুষ সেলও করতেছে না, কারণ এত লসে কেউ সেল করতে রাজি না। এইটাই বোঝায় ফান্ডামেন্টালি যে মার্কেট এখন অনেক নিচেও চলে যাবে না। তবে হ্যাঁ, মার্কেটের যে এই যে রিসেন্ট লেয়ারটা 4800 থেকে 5400 লেয়ার, এই লেয়ারের আশেপাশেই মার্কেটকে সাইডওয়েজ প্লে করতে হবে।
ম্যাক্সিমাম গেলে সে হয়তো 5600 আশেপাশে পর্যন্ত, নিচের দিকে গেলে হয়তো 4800 আশেপাশে পর্যন্ত। এই যে জোনটা, এই জোনটার মধ্যে হয়তো বা আমাদের ইন্টারেস্ট রেট কমা শুরু করার আগ পর্যন্ত মার্কেটকে সাইডওয়েজ দেখতে হবে, যেটা মার্কেট আমাদেরকে ফান্ডামেন্টালি এবং সাইকোলজিক্যালি মেসেজ দেয়। এইবার আমি আমার মূল পয়েন্ট অফ ভিউতে আসি, টেকনিক্যালি মার্কেট কি অবস্থায় আছে এবং টেকনিক্যালি আসলে আমরা কি দেখতে পাই। টেকনিক্যালি মার্কেটে দুইটা কন্ডিশন আছে, আমি আগে নেগেটিভটা দেখাচ্ছি, এরপরে আবার পজিটিভটাও দেখাচ্ছি। মার্কেট যেই মুভমেন্ট দিয়ে চলতেছে, আমি একটু উইকলি ভিউতে দেখাই যাতে আপনারা হায়ার টাইম ফ্রেমের একটা আইডিয়া পেয়ে যান। সেই ক্ষেত্রে মার্কেট 2020 সাল থেকে শুরু করে 2022 সালের আগ পর্যন্ত যেই বুল রান, এটাকে অনেকে বুল রান বলি, এটা অ্যাকচুয়ালি বুল রান না, এটা একটা পুল ব্যাক ছিল। প্রিভিয়াসলি যে কারেকশনটা হয়েছিল এখান থেকে, সেই কারেকশনের একটা পুল ব্যাক ছিল। এনিওয়ে ধরে নিচ্ছে এটা একটা বুল রান। এইখানে মার্কেট এবিসি স্ট্রাকচারে উপরের দিকে উঠেছিল এবং পরবর্তীতে মার্কেট 1 2 3 4 5 মুভে নিচের দিকে কারেকশন করতে নামতেছে। এখন এবিসি কি 1 2 3 4 5 কি, এগুলো যারা এলিয়ট ওয়েভ নিয়ে প্র্যাকটিস করেন বা বুঝেন বা শিখেছেন তারা বুঝতে পারতেছেন, যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নাই। মূল বিষয়টা হচ্ছে এই যে ডাউন লেন্থ, এই যে ডাউন হচ্ছে মার্কেট, এই ডাউনটার মধ্যে যে মুভমেন্টটা, সেটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একটা জিনিস আপনাদের সামনে উল্লেখ করার মতো, সেটা হচ্ছে মার্কেট যেই লেভেলে এসে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছিল 5ই আগস্টের আগে, এইখান থেকে এই উপরের মুভমেন্টটা ছিল কমপ্লিটলি, এটা আমি উঠিয়ে দিচ্ছি, এগুলো দরকার নাই, কমপ্লিটলি একটা ওয়েভ 4 এর বৈশিষ্ট্য, এবিসি করে ওয়েভ 4, অর্থাৎ ওয়েভ 4 এর পরে মার্কেট কারেকশন কমপ্লিট করার জন্য ওয়েভ 5 তৈরি করবে। ওয়েভ 5 এর বেসিক নেচার যদি আমরা বলি, ওয়েভ 5 এর অনেক রকম নেচার আছে, কারেকশন ওয়েভ 5 এর অনেক ধরনের নেচার আছে, বাট যেটা মূল স্ট্যান্ডার্ড বা বেসিক নেচার সেটা হচ্ছে এইভাবে করে 1 2 3 4 5 করে সে নিচের দিকে নামবে এবং কারেকশন কমপ্লিট করবে। যদি এটাই হয়, সবসময় বলছি মার্কেটের অ্যানালিসিস হচ্ছে কন্ডিশনাল, এটা হলে এরকম হতে পারে, এটা না হলে এরকম হতে পারে, কারণ এটা কখনো 100% অ্যাকুরেসি দিয়ে কোনো ফিক্সড টার্গেট আমাদেরকে দিতে পারে না, এটাই সত্যি কথা। সো এইখানে মার্কেটের এখন পর্যন্ত যে কন্ডিশন দেখা যাচ্ছে, মার্কেট এ তৈরি করেছে, মার্কেট বি তৈরি করার জন্য নিচের দিকে এসেছে, বি পয়েন্ট গত একদিন আগে তৈরি হয়ে থেকে থাকতে পারে, অথবা বি পয়েন্ট আরেকটু নিচে এসে তৈরি হতে পারে। সেই নিচের লেভেলটা কোনটা? সেই নিচের লেভেল হচ্ছে এই অর্ডার ব্লকটা, যেটা গত ভিডিওতে অলরেডি দেখানো আছে। এই অর্ডার ব্লকে আমি আঁকিয়ে রেখেছি যে এইটাতে বি তৈরি হতে পারে, এর উপরেও হইতে পারে, কোনো সমস্যা নাই। এই যে জোনটা এখান থেকে তৈরি হওয়া শুরু হয়েছে, এই যে এখান থেকে এই পর্যন্ত, এইখানে যে কোনো জায়গায় হতে পারে। এইখানে বি পয়েন্টটা তৈরি হলে মার্কেট আবার উপরের দিকে যাবে, উপরের দিকে গেলে মার্কেটে সি পয়েন্ট তৈরি হবে, সি পয়েন্ট তৈরি হলে সেইটা হবে ওয়েভ 4 এর কমপ্লিশন, যেইটা হওয়ার কথা এই 1 নাম্বার পয়েন্টের কাছাকাছি জায়গায়। আমি যদি রাফলি বলি 5600 পয়েন্টের আশেপাশে পর্যন্ত, যেটা হইতে পারে মার্কেটের ম্যাক্সিমাম আপ ডেস্টিনেশন। উপরের দিকে গেলে কতটুকু পর্যন্ত যাবে সেটা ব্যাখ্যা করলাম। এবার এই পর্যন্ত যাওয়ার পর মার্কেটের যদি কারেকশন কমপ্লিট না হয়ে থাকে, তাহলে মার্কেটকে এখান থেকে আবার নিচে আসতে হবে। এখন এই নিচে এসে 4870 থেকে ঘুরবে না 4900 থেকে ঘুরবে, সেটা দেখার বিষয়। বাট ওই যে বললাম, মার্কেটের ফান্ডামেন্টাল কন্ডিশন খুব একটা সাপোর্ট করতেছে না যে মার্কেট এখন আবার 4900 নিচে গিয়ে অনেক নিচে চলে যাবে। রেদার দেন অনেক বেশি পসিবিলিটি আছে মার্কেট এই রেঞ্জের মধ্যে একটা জোন ক্রিয়েট করে একটা বেশ লম্বা সময় অতিবাহিত করবে, এইটার পসিবিলিটি অনেক বেশি। এবং সেটাকে আমরা কিভাবে টেকনিক্যালি সাপোর্ট করে কিনা চেক করতে পারি, সেটা হচ্ছে আরেকটা পয়েন্ট অফ ভিউ আছে মার্কেটে। এবিসি করে মার্কেট উপরের দিকে উঠেছে, এরপরে এবিসি করে 1 নাম্বার ওয়েভ কমপ্লিট করেছে, ঠিক তেমনি ভাবে এবিসি করে 2 নাম্বার ওয়েভ কমপ্লিট করেছে। এরপর যদি জুম করি, এবিসি করে 3 নাম্বার, এবিসি করে 4 নাম্বার এবং এবিসি করে 5 নাম্বার কমপ্লিট করে ফেলেছে। ডেইলিতে যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়। আমি লাস্ট অংশটুকু দেখাই, তাহলে ক্লিয়ারলি বুঝবেন। প্রতিটা মুভ এবিসি, এটাকে টেকনিক্যাল টার্ম আছে, একটা টেকনিক্যাল টার্মে বলা হয় এন্ডিং ডায়াগোনাল। যারা এলিয়ট ওয়েভ নিয়ে প্র্যাকটিস করেন তারাই শুধু এই কথাটা বুঝবেন, আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না। বাট এটা না বুঝলে কোনো সমস্যা নেই, এটা কোনো দোষের কিছু না, এটা নাই আপনি বুঝতে পারেন, বাট মূল জিনিসটা বোঝার চেষ্টা করেন।
এই স্ট্রাকচারে যদি কমপ্লিট হয়ে থেকে থাকে তাহলে মার্কেটের কারেকশন কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ মার্কেট 4890 যে পয়েন্টটা করেছিল সর্বশেষ তার নিচে আর নতুন করে নামবে না। যদি সেটা হয় তাহলে কি হচ্ছে আসলে, তাহলে ওই একই ঘটনা এ বি সি করেই মার্কেট উপরের দিকে মুভ করতেছে। বি পয়েন্টটা আমরা খুঁজতেছি, বি পয়েন্টটা আইদার গতদিন তৈরি হয়েছে অথবা এই যে রিজেকশন ক্যান্ডেল দিয়েছে, মার্কেট যদি এখন নতুন করে, আমি আপনাদেরকে পয়েন্টটাও বলে দিচ্ছি যাতে আপনি শর্ট টার্মে ফলো করতে পারেন, সেইটা হচ্ছে এই যে লেভেলটা, এই সবুজ কালারের ক্যান্ডেলের যে বটম লেভেলটা, এই বটম লেভেলটার নিচে না গেলে, এই বটম লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজিং না করে, এইখানে যদি ক্যান্ডেল আপ ডাউন করে তাতে কিছু আসে যায় না, এটা হইতেই পারে, এটা একটা নর্মাল রিজেকশন হতে পারে, এতে কোনো সমস্যা নেই। এটা হলে বি পয়েন্ট এইখানে তৈরি হয়ে গিয়েছে। আর যদি এটা ব্রেকডাউনও করে মার্কেট ডাইরেক্ট অনেক নিচের দিকে যাবে না, এটাই ধারণা করা যায়। মার্কেটের একটা সাপ্লাই, এই ডিমান্ড জোন আছে এই জায়গাটাতে, মার্কেট বড় জোর ওই জায়গা থেকে নিচে এসে এই জায়গার আশেপাশে সাপোর্ট নিয়ে ঘুরে সি করার জন্য উপরের দিকে যাবে। এবং সি কত দূর পর্যন্ত হইতে পারে সেটার ধারণা আপনাদেরকে আগেই দিয়েছি। এই যে এ পয়েন্টটা বা এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই আমি জোন আঁকিয়ে দেখাই, জোন আঁকিয়ে দেখালে সবচেয়ে ভালো হয়। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সি এর আলটিমেট টার্গেট। তার মানে মার্কেট উপরের দিকে গেলে এই 5600 পয়েন্টের আশেপাশে পর্যন্ত উঠতে পারে, মার্কেট নিচের দিকে গেলে তার প্রিভিয়াস যে লো সেই লো এর কাছাকাছি পর্যন্ত, অর্থাৎ 5000 এর আশেপাশে পর্যন্ত মার্কেট যেতে পারে। এটাই হচ্ছে আমাদের এক্সপেকটেশন, 5000 টু 5600 পর্যন্ত। এবং এক্সপেকটেশনটা হচ্ছে সাইডওয়েজ ইন নেচার। যখন মার্কেট 5170 গত সপ্তাহে ব্রেকডাউন করে ফেলছে, তখন তার ইম্পালস মুভের আশা শেষ হয়ে গেছে। তার মানে আপ ট্রেন্ড আমরা এখন এই মুহূর্তে পাচ্ছি না। এখন মার্কেট অলরেডি কারেক্টিভ ইন নেচার মোডেই আছে, কিন্তু এই যে টার্গেটের এবং ডেস্টিনেশনটুকু দেখানো হইলো যে 5000 থেকে 5600 পর্যন্ত, এই জায়গাটুকুর মধ্যে কারেক্টিভ মুডে মার্কেট সাইডওয়েজ প্লে করবে। এই হচ্ছে ইন্ডেক্সের প্রেডিকশন। আশা করি আপনারা একটা ওভারঅল ধারণা পেয়েছেন। এবং আপনি যদি বর্তমান ইনফ্লেশন রেটের যে আপডেটটা দেয়া হলো সেটার সাথেও ম্যাচ করানোর চেষ্টা করেন, আইসিবির লোন, পজিটিভ কিছু নিউজ, পজিটিভ কিছু ইপিএস এর মাধ্যমে হঠাৎ করে মার্কেটকে বুলিশ করা পসিবল, যেই বুলিশনেসটা 200-300 পয়েন্টেরই হওয়া পসিবল। এবং যদি মার্কেটে নেগেটিভিটি চলে আসে, মার্কেট যেহেতু অলরেডি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, সেইখানেও আসলে 200 পয়েন্টেরই কারেকশন হওয়া পসিবল। এখানে অনেক লম্বা কারেকশন কিংবা অনেক লম্বা উত্থানের কোনো সুযোগ বা কোনো জায়গা টেকনিক্যাল চার্টেও দেখতে পাচ্ছি না, ফান্ডামেন্টালি তো পসিবলই না। সো এই হচ্ছে মার্কেটের কন্ডিশন। তাহলে আমাদের করণীয় কি? আমি যেটা করছি সেইটা আমি আপনাকে বলতে পারবো, বাকিরা যেটা করছে বাকিরা বলতে পারবে, তাদের থেকে আপনি তাদের মতো করে আইডিয়া নিতে পারেন। বাট আমি যেটা করছি বা যেটা মনে করছি করা বেটার হতে পারে সেটা সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিই। সেটা হচ্ছে এই মুহূর্তে ট্রেন্ডি স্টকে শর্ট টার্ম ট্রেডিং অপরচুনিটি খোঁজার চেষ্টা না করাটাই ভালো। আবার বলছি, এই মুহূর্তে ট্রেন্ডি স্টকে শর্ট টার্ম ট্রেডিং করার চিন্তা ভাবনা না করাটাই ভালো। কেন? কারণ হচ্ছে মার্কেট আছে এবিসি স্ট্রাকচারে। আপনি যে স্টকগুলোকে দেখবেন অনেক টান দিয়ে বাড়তেছে, বাড়া দেখে আপনি যখন ঢুকবেন আপনি হয়তো ব্যাকএন্ড স্ট্রাকচারটা বুঝতেছেন না। ব্যাকএন্ড স্ট্রাকচারটা হচ্ছে একটা স্টক যদি আসলে ইম্পালস ক্রিয়েট করে তাহলে অনেক দূর বাড়ার পসিবিলিটি থাকে, বাট ওই স্টকটা যদি ইম্পালস ক্রিয়েট না করে তাহলে আপনি ঢুকতে আপনি এমন একটা জায়গায় ঢুকবেন সেটা কিন্তু সি কমপ্লিট করে আবার কারেকশনেই চলে আসবে। মানে আমার কথাটার মূল মেসেজ হচ্ছে, একটা স্টক বাড়া শুরু করলে বর্তমান মার্কেটে হয়তো বা 20% বাড়বে, নট লাইক দ্যাট সেটা ডাবল হয়ে যাবে। সো আমরা যদি 20-30% বাড়ার পরে পজিটিভনেস দেখে ট্রেন্ডের মধ্যে ঢোকার চেষ্টা করি তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি থাকবে আমরা কারেকশনে পড়ে যাব। কারণ আমরা ইন্ডেক্স নিয়ে এরকমই একটা প্রেডিকশন করতেছি যে এটাই বেশি করে আপ ডাউন করবে। সো এটা যেহেতু আপ ডাউন করবে, ম্যাক্সিমাম স্টকও আপ ডাউন করবে। সো সেই কারণে আমাদের এন্ট্রির চেষ্টা করতে হবে চিপার রেটে, বটম প্রাইসে, এবং সেইখান থেকে কিছুটা গেইন পেলে আমাদের প্রফিট নেওয়ার চিন্তা ভাবনা করতে হবে যদি আপনি লং টার্ম ইনভেস্টর না হন। আর যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন, ডেফিনেটলি গো ফর হায়ার ডিভিডেন্ড ইল্ড। এর কোনো বিকল্প এই মার্কেটে নাই। ইপিএস দেখে কোনো স্টকে ইনভেস্ট কইরেন না। ইপিএস একটা মানে স্ক্যামে পরিণত হয়েছে বর্তমান বাজারে। আপনি সোনালী হাঁস দিয়েই দেখেন,
15 টাকার মতো ইপিএস, এক্সপেক্টেড ইপিএস দেখিয়ে লাস্টে -12 টাকা দেখিয়ে 3 টাকা ইপিএস দেখানো হয়। তো আপনি কি করবেন, কিভাবে আপনি ট্র্যাক ডাউন করবেন? সিপার্লের এত ভালো ইপিএস থেকে নেগেটিভ হয়ে যায়, ইমারের দোয়েল দেখলেন, তো এরকম অনেকেই আছে। তো এই কারণে শুধুমাত্র ইপিএস দেখে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন না। লং টার্ম ইনভেস্টমেন্টের সবচেয়ে স্ট্রংগেস্ট প্যারামিটার হচ্ছে তার ডিভিডেন্ড ইল্ড। কারণ একটা স্টক তার ইপিএস এ কারসাজি করতে পারবে, বা ডিভিডেন্ডে কারসাজি করে কোনো লাভ নাই, কারণ সেই টাকাটা তাকে বিনিয়োগকারীকে পরিশোধ করতে হয়। সো একটা প্রুভেন স্টক যখন কন্টিনিউয়াসলি একটা ধারাবাহিক ইপিএস 1 টাকা দেখ আর 2 টাকা দেখ, সে যখন কন্টিনিউয়াসলি বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড দিচ্ছে, তার মানে তার ক্যাপিটাল আছে, বাস্তবে আছে। সো এরকম প্রুভেন হায়ার ইল্ডের ডিভিডেন্ড দেওয়া স্টকগুলোকে আপনি লং টার্ম ইনভেস্ট করেন। এবার আসেন ট্রেডিং এর ক্ষেত্রে আমরা কি করব? তাহলে ট্রেডিং এ আমি কি করতেছি বা কি আমাদের করা উচিত, সেটা হচ্ছে এখন আমাদের ইনভেস্টমেন্ট ট্রেডিং এর সময়। কি বললাম কথাটা? ইনভেস্টমেন্ট ট্রেডিং এর সময়। আমি আপনাকে চার্টে একটু বুঝাই ইনভেস্টমেন্ট ট্রেডিংটা আসলে কি। ধরেন এইটা কোনো একটা স্টক, এইটা এইভাবে করে এই পর্যন্ত উঠেছিল, এরপর এইভাবে করে এই পর্যন্ত নামছে। এইটা হচ্ছে সেই স্টকের গত 1 বছরের চার্ট, এবং এরপরে বর্তমান মার্কেটের যে কন্ডিশন দেখা যাচ্ছে স্টকটা এরকম করতেছে, এইরকম, আবার এরকম করতেছে। লেটসে এরকম একটা রেঞ্জের মধ্যে মার্কেটে সে আপ ডাউন করতেছে। নিচের দিকে নামলে 25 টাকায় নামে, উপরের দিকে উঠলে 30 টাকায় উঠে। এর থেকে বেশি বাড়তেছেও না, এর থেকে বেশি কমতেছেও না। আমি ধরে নিলাম যে এরকমই একটা ঘটনা বর্তমানে এই স্টকটার সাথে ঘটতেছে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে প্রথমে আমাদেরকে স্টক সিলেকশন করতে হবে, এবং এই স্টক সিলেকশনটা আমরা এই মুহূর্তে চার্ট দেখে করব না। আমরা একটা স্টকের পজিশনটা কোথায়, তার প্রাইজিংটা গত কয়েক বছরের মধ্যে কোন লেভেলে আছে, এবং তার ফান্ডামেন্টাল ডেটা কি। সোজা কথা, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিত্তিতে প্রতিটা সেক্টর থেকে যে বেস্ট স্টকগুলো আছে, প্রতিটা সেক্টর থেকে দুইটা করে বেস্ট স্টক আমি বের করব। এবার সবার জন্য কি এই 2টা স্টক সেম হবে? আমি যদি উদাহরণ দিয়ে বলি, আইটি সেক্টর থেকে যদি বলি, আমার জন্য যে স্টকটা বেস্ট মনে হবে আরেকজনের জন্য সেই স্টকটা বেস্ট নাও মনে হইতে পারে। ফর এক্সাম্পল, যদি আমরা এখন জেনেক্সিলের চার্টে যাই, তাহলে আমরা দেখব হিউজ পরিমাণ ভলিউমে বাই সেল হচ্ছে। তাহলে যারা শর্ট টার্ম ট্রেডার, তার জন্য আইটি সেক্টরে এই মুহূর্তে বেস্ট স্টক হইতে পারে জেনেক্সিল। আবার আমরা যারা একটু টেকনিক্যালি চিন্তা করি, একটু পজিশন ট্রেডিং করতে চাই, একটু লম্বা সময় অপেক্ষা করতে চাই ভালো শেয়ারের সাথে, প্লাস চার্টও ভালো থাকতে হবে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার কাছে মনে হয় আইটি সেক্টরে সবচেয়ে ভালো শেয়ার এই মুহূর্তে আইটিসি। কারণ আইটিসির ডিভিডেন্ড, আইটিসির ইপিএসটা আইটি সেক্টর অন্যান্য স্টকের তুলনায় সবচেয়ে ভালো, কনসিডারিং তার কন্ডিশন। তার পি রেশিও অনেক কম, ডিভিডেন্ডও ভালো দিয়েছে, 11% ডিভিডেন্ড দিয়েছে। তার যে প্রাইজিং পজিশনটা আছে, সেই আমার সেন্স অফ ভিউ থেকে ওইটা এই মুহূর্তে সবচেয়ে সেফেস্ট অ্যান্ড ট্রেডেবল। এটা গেল একটা। আবার ধরেন বাজার এখন খারাপ অবস্থায় আছে, বাজার আগামী 1 সপ্তাহ কথার কথা কারেকশন হইতে পারে। এখন আগামী 1 সপ্তাহ যদি বাজার কারেকশন হয়, তাহলে আমি তো কোনো স্টকে বিনিয়োগ করলে টাকা পাবো না, কারণ মার্কেটে কারেকশনের ফেস আমাকে পার করতে হবে। তো এই ক্ষেত্রে আমার জন্য সিলেকশন হইতে পারতো গত সপ্তাহে ই জেনারেশন। কারণ কি, তার দাম ছিল 25 টাকায়, এবং সে গতদিন সম্ভবত, আমি ডেটটা দেখেই বলি, ইজেনের রেকর্ড ডেট গিয়েছে 3 ডিসেম্বর, অর্থাৎ আগামী 2-1 দিন পরে। তাহলে এই যে স্টকটা যদি আগামীকালকে এই যে নেগেটিভনেস আছে যদি আরেকটু কমে, 25 টাকার আশেপাশে, 24 টাকার আশেপাশে পাওয়া যায়, এই স্টকটা কিনলে 10% ক্যাশ ডিভিডেন্ড পাওয়া যাবে। হ্যাঁ, ডেফিনেটলি আপনি 24 টাকা দিয়ে 25 টাকা দিয়ে এই স্টকটা কিনে 10% ক্যাশ ডিভিডেন্ড খাওয়ার পরে স্টকটার দাম আবার 23 টাকা হবে, সেটা আমি স্বীকার করতেছি। বাট ওইটা মার্কেট কারেকশনে এমনিতেও হইতো। আপনি যদি ট্রেড করতে যাইতেন, ট্রেড করতে গেলেও আলটিমেটলি মার্কেট কারেকশন পড়লে আপনার এই স্টকটার দাম 10% ক্র্যাশ করতো। বাট মাঝখান দিয়ে কি হইলো, তখনও দাম কমতো, এখনো দাম কমবে, বাট আপনি কিন্তু 10% ডিভিডেন্ড আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে ফেললেন। এবার এই স্টকটা আপনি যদি কিনে বসে থাকেন, এইটুকু আপনি কনফার্ম থাকতে পারেন, 1 মাস না হোক 2 মাস সময় লাগলেও ওই স্টক 23 টাকা থেকে ঘুরে আবার 25 টাকায় আসবেই। এতে করে মার্কেট হয়তো খারাপ থাকলো, আমি ধরে নিচ্ছি মার্কেট খারাপ থাকলো, বাট আপনি কিন্তু এই 10% ক্যাশ ডিভিডেন্ডটা পেয়ে গেলেন। এই সেম স্ট্র্যাটেজিটাকে ইউজ করে রিসেন্টলি এশিয়াটিক ল্যাব, আমান ফিড, এরকম বেশ কয়েকটা স্টকের ডিভিডেন্ড নিয়েছি আমি নিজে, ব্যক্তিগতভাবে আমি নিজেই নিয়েছি,
যেই দামে কিনেছি, এরপর মার্কেট আপ ডাউন করেছে, সেখান থেকে আমি প্রত্যেকটা থেকে 10% 11% করে ক্যাশ ডিভিডেন্ড নিয়েছি। প্রাইস ফল ডাউন করে করে আমার ডিভিডেন্ডটা আলটিমেটলি ফ্রি হয়ে গিয়েছে এক সপ্তাহের মধ্যে। মার্কেট প্রাইস আমি যে দামে বাই করেছিলাম সেই দামেই চলে এসেছে। হ্যাঁ, এখানে রিস্কও আছে। যেমন আমি আপনাদেরকে একদম নাম ধরেই বলি, আমি স্কয়ার টেক্সট নিয়েছিলাম। স্কয়ার টেক্সট নেওয়ার পরে এইখানে আমি 3 টাকা 20 পয়সা ডিভিডেন্ড পেয়েছি, কিন্তু প্রাইসটা 4 টাকার উপরে ফল করে গেছে। করতেই পারে, অন্য একটা স্টকেও হতে পারে, বাট আমি কিন্তু স্টকটা লসে সেল করি নাই। ইভেন এই স্টকটা যদি 46 টাকাতেও যায়, আমি কিন্তু লসে সেল করব না। আমি হয়তো 46 টাকাতে আরেকবার বাই করে এটার অ্যাভারেজ বাই প্রাইস হয়তো 51-52 টাকায় নিয়ে আসবো। এই মুহূর্তে আমার অ্যাভারেজ বাই প্রাইস 54 টাকার কাছাকাছি। তাহলে 54 টাকাও না অ্যাকচুয়ালি, কারণ 54 টাকা দিয়ে কেনার পর এই স্টকটা থেকে 3 টাকা 20 পয়সা ডিভিডেন্ড পাওয়া গেছে। তার মানে এই স্টকটার বাই প্রাইস অ্যাকচুয়ালি এখন 50 টাকার ঘরে। নতুন করে একবার এভারেজ করলে এটা 50 টাকার নিচে চলে আসবে বাই প্রাইস। তো এখন এই স্টকটাকে নিয়ে যদি আমাকে 1-2 মাস বসে থাকতে হয়, একটু ইপিএস এর দিকে লক্ষ্য করেন তো, এটা কি টেনশন করার কোনো কারণ আছে? আপনার কাছে কি মনে হয় টেনশন করার কোনো কারণ আছে? আর মার্কেট যদি মানে খুবই খারাপ অবস্থা হয়, এই স্টকটা আগামী বছর আপনাকে অন্তত এই পরিমাণ ডিভিডেন্ড দিবে। 50 টাকার একটা স্টক যদি 3 টাকার উপরে ডিভিডেন্ড দেয়, এটা কিন্তু খারাপ কোনো কিছু না। আমি বলতেছি না আগামী বছর পর্যন্ত বসে থাকতে, আমি জাস্ট বোঝাচ্ছি এই যে খারাপ সময় যাচ্ছে মাঝে মাঝে, এই খারাপ সময়গুলোর মাঝখানে আপনার স্টকের দাম এমনিতেও কমতেছে, অমনিতেও কমতেছে। মাঝখান থেকে যদি আপনি এই ডিভিডেন্ডগুলো আপনার পোর্টফোলিওতে নিয়ে এসে অপেক্ষা করতে পারেন, প্রাইস কিন্তু এই গ্যাপ ফিল আপ করবেই, এতে কোনো সন্দেহ নাই। হয়তো আগামী মাসে করবে না, তারপরের মাসে করবে, বাট মাস্ট বি প্রাইস এই গ্যাপ ফিল আপ করে আপনাকে আপনার বাই রেট ফিরিয়ে দিবে। এটা একটা উদাহরণ ছিল, আমি আপনাকে স্কয়ার টেক্সটাইল কিনতে বলতেছি না। ইনভেস্টমেন্ট ট্রেডিং এর আইডিয়াটা হচ্ছে কোনো একটা ভালো স্টক ফান্ডামেন্টাল রিজনে কিনে টেকনিক্যাল চার্টের ভিত্তিতে আপনি এখানে ট্রেডিং করবেন। কিভাবে? ফর এক্সাম্পল, আমি লাইভ কোন স্টকের উদাহরণ দিই আপনার সাথে। লাইভ স্টক লেটস সে এশিয়াটিক ল্যাব। উদাহরণস্বরূপ, আমি আপনাকে কিন্তু এশিয়াটিক ল্যাব কিনতে বলতেছি না, ঠিক আছে? আমি কোনোভাবেই আপনাকে এশিয়াটিক ল্যাব কিনতে বলতেছি না, আমি আপনাকে শুধু লাইভ স্টকের এক্সাম্পল দিচ্ছি। ধরেন এইটা আপনি পছন্দ করলেন, এশিয়াটিক ল্যাবের কি অবস্থা? এশিয়াটিকের কিন্তু আজকে ইপিএস দিবে, আগামী সপ্তাহে সিদ্ধান্ত নিলে ইপিএস দেখে সিদ্ধান্ত নিয়েন। আমি যে ডিসকাশনটা করতেছি আজকের ভিডিওতে 30শে নভেম্বর, সেই ডিসকাশনটা ইপিএস আসার আগ পর্যন্ত প্রযোজ্য, Q1 আসার আগ পর্যন্ত প্রযোজ্য। এশিয়াটিক ল্যাব 2 টাকা 82 পয়সা ইপিএস দিয়েছে, এই শেয়ারটার পরিমাণ 12 কোটি, ন্যাব 52 টাকা, প্রাইস হচ্ছে 31 টাকা 11 পিতে চলতেছে। পক্ষান্তরে আমরা যদি একটু এটার পাশাপাশি JHRML কে দেখি, এটারও শেয়ার সংখ্যা সেম 12 কোটির ঘরে, ওই শেয়ারটার শেয়ার সংখ্যাও ছিল 12 কোটির ঘরে। JHRML এর ন্যাব হচ্ছে 34 টাকা, যেখানে এশিয়াটিকের ন্যাব ছিল 52 টাকা। মানে এশিয়াটিক ন্যাবের দিক থেকে আমাদের JHRML এর চাইতেও সিকিউর। ইপিএস হচ্ছে 2 টাকা 20 পয়সা, এই জায়গাটাতে আমার এশিয়াটিকে ছিল 2 টাকা 82 পয়সা, মানে ইপিএস এর দিক থেকে অনেক এগিয়ে JHRML এর চাইতে এশিয়াটিক ল্যাব। পি রেশিও এখানে হচ্ছে 24, ওখানে মানে 11-12 এরকম দেখলাম। তাহলে এই শেয়ারটা এশিয়াটিক ল্যাবের থেকে 1.5 গুণ বেশি প্রাইজিং এ রয়েছে, প্রায় 2 গুণের কাছাকাছি, মানে 31 ভার্সেস 54। ফান্ডামেন্টাল ডেটা কিন্তু JHRML এর খারাপ উল্টা এশিয়াটিক ল্যাবের চাইতে। তাহলে এই যে জিনিস, এই কথাটা কেন বললাম? ইন্টারনাল সেক্টর, একই সেক্টরের মধ্যে কম্পেয়ার করতে হয়, এটা ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং শেয়ার সংখ্যা সেম, এই কারণে কম্পেয়ার করা যায়। কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি যে JHRML এর চাইতে অনেক বেশি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে এশিয়াটিক ল্যাব। এবার এর Q1 যদি কোনো কারণে ভালো আসে, আমি জানি না কি আসবে, কারণ আমি এখনো পর্যন্ত ইপিএস পাই নাই, তাহলে এই শেয়ারটা এই দামে অবশ্যই আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। এইটা হচ্ছে আপনার কারণ হবে কেন আপনি একটা স্টককে সিলেকশন করবেন। আমি আবারও বলছি, আমি কিন্তু ইপিএস জানি না, ইপিএস খারাপ আসলে এটা স্লো হবে, এটা সময় বেশি লাগবে, ডেফিনেটলি এটা তারপরেও বাড়বে, বাট অনেক বেশি সময় লাগতে পারে। বাট আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি বর্তমান কন্ডিশনে এশিয়াটিক ল্যাব কেন বিবেচনায় আসতে পারে। এই কারণটা যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলে আপনি আইটি সেক্টর থেকে একটা স্টক বাছাই করতে পারবেন, টেক্সটাইল সেক্টর থেকে একটা স্টক বাছাই করতে পারবেন, ইন্স্যুরেন্স সেক্টর থেকে একটা স্টক বাছাই করতে পারবেন। কারণটা হতে হবে এরকম মৌলিক যৌক্তিক কারণ। এই কারণটা পেয়ে গেলে এরপর আপনি আসবেন চার্টে। এইবার আপনি আসে বেসিক চার্টও যদি বুঝেন, একদম বেসিক বুঝি আমি, ভালো কিছু বুঝি না, তাহলে এশিয়াটিক ল্যাব এই যে আপ ডাউন করবে বললাম না, এই যে দাগাদাগি করে দেখালাম যে এরকম আপ ডাউন করবে, এই যে আপ ডাউন করতেছে, তাহলে আপনার কাজ হচ্ছে এই আপ ডাউনের
বটমের কাছাকাছি জায়গাটুকুকে সিলেকশন করা। এই হচ্ছে আপ ডাউনের বটমের এই পর্যন্ত আমি ধরলাম, নিচের অংশটা, আপ ডাউনের নিচের অংশটা। তাহলে কয়বার কেনার সুযোগ দিয়েছে? একবার, দুইবার, তিনবার। ঠিক আছে, আমি ধরে নিলাম যে গত 3 মাসে এই স্টকটা 3বার কেনার সুযোগ দিয়েছে। আমি ধরে নিচ্ছি আপনার পোর্টফোলিওতে আছে 10 লক্ষ টাকা। ঠিক আছে, 10 লক্ষ টাকা। এখন এই স্টকটা কেন বাছাই করছেন সেটা তো আপনি বুঝছেন। যেহেতু আপনি বুঝছেন, তার মানে এই স্টকটা কেনার পর যদি আরো 2 টাকা ফল করে আপনি টেনশন করবেন না, আপনার কাজ শুধু সময় দিয়ে একটু অপেক্ষা করা, দ্যাটস ইট। এই 10 লক্ষ টাকা দিয়ে আপনি শেয়ার কিনবেন এই লেভেলে প্রথমবার, এই জায়গাতে। এই 10 লক্ষ টাকা দিয়ে আপনি যখন এই শেয়ারটা কিনলেন, আমি ধরে নিচ্ছি আপনি 10 লক্ষ টাকা দিয়ে কথার কথা 30,000 শেয়ার পেলেন। কথার কথা 30 টাকার আশেপাশে তো 30,000 শেয়ার আপনি পেলেন। এরপর এই স্টকটাই যখন এখান থেকে 3 টাকা বাড়বে, আমি বেশি বলতেছি না, কিন্তু 32 থেকে 37ও বলতেছি না, আমি 32 থেকে 35-এর কথা বলতেছি জাস্ট। যখন এই স্টকটা 10% বাড়বে, তখন আপনি এই 30,000 স্টক থেকে অন্তত পক্ষে 15 থেকে 20,000, 15,000ই ধরে নেন, আমি 20,000 লিখতেছি তর্কের খাতিরে, স্টক ছেড়ে দেন, সেল করে দেন। অবশ্যই অবশ্যই 30,000 পুরোটা সেল করবেন না, তাহলে ওইটা শুধু শর্ট টার্ম ট্রেডিং হয়ে যাবে, ওইটা আর ইনভেস্টমেন্ট ট্রেডিং থাকবে না। কেন বলছি? এই যে 30,000 শেয়ার আপনি কিনেছিলেন, 30,000 শেয়ার আপনি কিনেছিলেন কত করে? 31 টাকা করে মার্কেট রেটে। কেনার পর কিছুদিন পর, ধরলাম আমি 20 দিন পর, এই স্টকটা যখন আপনি 33 টাকায় বিক্রি করলেন, বা 32 টাকায় কিনে 35 টাকায় বিক্রি করলেন, 3 টাকা আপনি প্রফিট করলেন না? 3 টাকা প্রফিট করলেন। 20,000 শেয়ারে যদি আপনি 3 টাকা প্রফিট করেন, আপনার হাতে থাকলো 10,000 শেয়ার, তাহলে এই 10,000 শেয়ারের প্রত্যেকটা শেয়ারের বাই রেট 6 টাকা করে কমে যাবে। কিভাবে? যদি আপনি 10,000 সেল করতেন, 10,000 রাখতেন, তাহলে 3 টাকা করে কমতো। যেহেতু আপনি 20,000 সেল করছেন, রাখছেন মাত্র 10,000, প্রতিটা শেয়ারের প্রফিট 6 টাকা করে থাকতেছে। এবার এই 6 টাকা করে থাকার কারণে 30 টাকা 31 টাকা করে যে আপনি শেয়ারগুলো কিনেছিলেন 30,000, অবশিষ্ট থাকলো আপনার কাছে শেয়ার মাত্র 10,000। এই 10,000 শেয়ারের বাই রেট হয়ে গেল 25 টাকা করে, কারণ আপনি ইতিমধ্যে বাকি শেয়ারগুলোতে 6 টাকা করে প্রফিট করছেন। দ্যাটস ওয়াই এই মুহূর্তে বাকি 10,000 শেয়ারের দাম হয়ে গেছে 25 টাকা। এবার আপনার কাজ আবার চুপচাপ বসে থাকা, কখন এই বটম লেভেলে আমি কেনার অপরচুনিটি পাই। আপনি সেকেন্ড টাইম আবার কেনার অপরচুনিটি পেলেন, আমি ধরে নিলাম সেকেন্ড টাইম আবার আপনি 31 টাকা করেই কিনলেন। এবার আপনি কতটুকু কিনতে পারবেন? 20,000 শেয়ার, কারণ 10,000 আপনার আগের থেকেই কেনা আছে। 20,000 শেয়ার আপনি 31 টাকা করে কিনলেন, আবারও সেম মাত্র 3 টাকা, আপনি 1 মাস সময় দিয়ে মাত্র 3 টাকা প্রফিট করার চেষ্টা করেন, এবং এইবার আপনি এখান থেকে 10,000 শেয়ারই সেল করে দেন। তাহলে আরো 3 টাকা করে বাই রেট কমে আসবে। 3 টাকা করে বাই রেট কমে আসলে এইখানে আপনি দেখতে পাবেন 28 টাকা, কিন্তু বাস্তবে এই শেয়ারের সাথে অ্যাডজাস্ট হয়ে বাই রেট হয়ে যাবে আপনার 23 টাকা সামথিং। মানে আপনি মোটিভটা বোঝার চেষ্টা করেন, ক্যালকুলেশন বোঝাটা জরুরি না, ক্যালকুলেশন অটোমেটিক চলে আসবে। আপনি যখন মূল অ্যামাউন্টটা গোড়ায় বিনিয়োগ করবেন, মূল 30,000 শেয়ার আপনি কিনলেন, এরপর যখন বাড়বে 20,000 সেল করে দিবেন, কমলে আবার ওই 20,000 বাইব্যাক করবেন, আবার 2-3 টাকা প্রফিট পেলে ওই 20,000 সেল করে দিয়ে আবার যখন গোড়ায় আসবে আপনি আবার ওইটা বাইব্যাক করবেন। এতে কি হবে? এই যে আপনি 30,000 প্রথমে কিনে 20,000 সেল করছিলেন, 10,000 আপনার হাতে রয়ে গেল না? ওই 10,000 শেয়ারের দাম 2-3 বার এই কাজটা করার পর 20 টাকার নিচে চলে আসবে, এবং মার্কেট প্রাইস জীবনে কোনোদিনও আর এই 20 টাকার নিচে যাবে না। তার মানে আপনার মধ্যে কখনোই ভয় কাজ করবে না যে আমার এই শেয়ারটা লসে যাইতে পারে। এরপর আপনি শুধুমাত্র বাই সেল করতে থাকবেন। এইটাকেই বলে নিটিং করা, এবং যেটা বর্তমানে মার্কেটে যত ইনস্টিটিউশন প্রফেশনাল বিনিয়োগকারী আছে তারা করতেছে। তাহলে আমরা সব সময় বলি যে ইনস্টিটিউশনকে ফলো করতে হবে, স্মার্ট মানিকে ফলো করতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নাই। তাহলে এখন যেহেতু ইনস্টিটিউশন স্মার্ট মানি এই কাজটা করতেছে, আপনি সেই কাজটা না করে আপনি যদি বিকল্প চিন্তা করে ট্রেন্ডি শেয়ারে সবসময় ছুটতে থাকেন এবং বারবার ক্যাশ ব্লক করে এই কারেকশন ফেস করতে থাকেন, তাহলে তো আপনি স্মার্ট মানিকে ফলো করতে পারলেন না। তাহলে স্মার্ট মানিকে আমাদের যেহেতু ফলো করতে হবে, তাহলে আমাদেরকে এখন ইনভেস্টমেন্ট ট্রেডিং করতে হবে, শুধুমাত্র ভালো ভালো শেয়ার দেখে বাছাই করে, যেগুলো আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। যেমন উদাহরণস্বরূপ যদি বলেন, উদাহরণ দেন ভাই, বহুত উদাহরণ আছে, আমি 2-3টা উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাকে। আমি সেক্টরে গেলাম, আমি ওই যে আইটি সেক্টর নিয়ে তো বললামই, যে আইটি সেক্টরে যদি আমি
কোনো কিছু না করে শুধুমাত্র ডিভিডেন্ড খাওয়ার জন্য কিনতাম, তাহলে আমি এই মুহূর্তে গত 2-1 দিন আগে বা এই সময় এই 24 টাকার আশেপাশে ই জেনারেশন কিনতাম, 10% ডিভিডেন্ড পেয়ে যেতাম। প্রাইজের পর ফল করতে করুক, 22 টাকায় যাক, 23 টাকায় যাক, 21 টাকায় যাক, আমার কিচ্ছু যায় আসে না। আমার কাজ শুধু বসে থাকা, আমি যে রেটে কিনছি সেই রেটের উপরে আসলে আমি আবার সেল দিয়ে দিব। মাঝখান থেকে কোনো বাই সেল না করে আমি 10% পেয়ে গেলাম। 10% না, ঠিক 1 টাকা পেয়ে গেলাম পার শেয়ারে। আমি যদি 3 লাখ শেয়ার কিনি, আমি যদি 30,000 শেয়ার কিনি, আমি 30,000 টাকা পেয়ে গেলাম। ব্যাপারটা এরকম। তারপরে ওই যে বললাম, যদি আমি চার্ট বুঝি, আমি শর্ট টার্ম ট্রেডিং পছন্দ করি, তাহলে আমি চার্ট খেয়াল করে টেকনিক্যাল অ্যানালিসিস করে জেনেক্সিল কিনতাম। এখানে আর ফান্ডামেন্টাল ডেটা দেখে লাভ হইতো না, এটা ট্রেডিং বেসড পজিশনে বর্তমানে রয়েছে। বাট এই যে আমাদের প্রবলেমটা কোথায়, আমরা কিনি জেনেক্সিল কিন্তু বুঝি না চার্ট, বুঝি না ভলিউম। এই যে ভলিউম বেশি হচ্ছে দেখে দেখে কিনতেছি, কিন্তু এই বসির মাঝখানে কোন দিন সেল হয়ে গেল সেইটা যেদিন টের পাবো না, পরবর্তীতে কিন্তু ক্যাপিটালটা ব্লক হয়ে থাকবে। সো সতর্কতাটা হচ্ছে এই জায়গায় যে আপনি না বুঝলে এখানে সেফ থেকে 1 টাকা প্রফিট পাচ্ছেন, আর আপনি বুঝলে এখানে ঢুকে একটু বেশি প্রফিট পাচ্ছেন, বাট আপনার বুঝতেই হবে, বোঝাটা জরুরি। আর আপনি যদি মিডল লেয়ারের হন, যে আমি একটু 3 মাসের 4 মাসের ট্রেড করতে চাই, ভালো শেয়ারে ট্রেড করতে চাই, সেফ অ্যান্ড সিকিউর থাকতে চাই, এত ঘন ঘন মুভমেন্ট আমার ভালো লাগে না, মার্কেট যা হয় হোক, তাহলে আইটিসি হচ্ছে আইটি সেক্টর থেকে আপনার বেস্ট অপশন। আমি আপনাকে আজকে এই 37 টাকা 90 পয়সাতে কালকে সকালে ঘুম থেকে উঠে আইটিসি কিনতে বলতেছি না। এই স্টকটা নিয়ে আমি আগেও ভিডিও করছিলাম যখন এই স্টকটা 35 টাকার আশেপাশে ছিল। সো কোন প্রাইসে কিনবেন এটা নির্ভর করে আপনার কতটুকু ধৈর্য আছে, আপনার কত ক্যাপিটাল আছে, কয় ধাপে কিনতে পারতেছেন, এগুলোর উপর। বাট এটার বাই রেঞ্জ হচ্ছে এই যে 30 টাকা থেকে নিয়ে শুরু করে 35-36 টাকার আশেপাশে পর্যন্ত আপনি যত কম করে নিয়ে এভারেজ করে কিনতে পারেন। ব্যাপারটা এরকম। এটার রিজনটা কি? রিজনটা হচ্ছে হাইয়েস্ট ইপিএস এই স্টকটা যে ক্রিয়েট হয়েছে তারপর থেকে আজীবনের মধ্যে এটা সর্বোচ্চ পরিমাণ ইপিএস দিয়েছে। 2 টাকা 45 পয়সা ছিল গত বছর, এই বছর 2 টাকা 98 পয়সা ক্লোজিং দিয়ে এক্সপেক্টেড ইপিএস এসেছে 3 টাকা 24 পয়সা, মানে গ্রোয়িং এন্ড গ্রোয়িং। সো প্রাইস বটমে আছে, ইপিএস গ্রোয়িং এন্ড গ্রোয়িং, ডিভিডেন্ডও 10% উপরে দেয় এই ক্যাটাগরির শেয়ার। এবার বাকি কাজ হচ্ছে কি, আমি কিনবো, কেনার পরে 3 টাকা 2 টাকা বাড়বে, আমি ম্যাক্সিমাম অংশ সেল করে 10,000 শেয়ার হাতে রেখে দিব, আবার একটু কমে পাবো, কিনবো। ওই যে ইনভেস্টমেন্ট ট্রেডিং যেটা বললাম, টেক্সটাইল সেক্টরে এরকম শেয়ার নাই। আসেন টেক্সটাইল সেক্টরে, টেক্সটাইল সেক্টরের দিকে যদি আমরা মানে সিম্পল ভাবে দেখি, যে অ্যাপেক্স স্পিন দেখেন, এটা ইনভেস্টমেন্ট ট্রেডিং করার জন্য বলতেছি না, এটা ইনভেস্টমেন্টের কথা বলতেছি। দেখেন একটা শেয়ার, তার ইপিএস কিন্তু ভালো। Q1 যদি দেখেন, Q1 অন্য সবগুলো Q1 এর চাইতে ভালো দিছে। আমি আপনাদেরকে এখান থেকে Q1 দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখেন হাইয়েস্ট এভার Q1, কিন্তু প্রাইস কিন্তু 100 টাকার নিচে। তাহলে এই যে 90 টাকা থেকে 100 টাকার মাঝামাঝি জায়গাটা, আমি এই শেয়ার 15-20 দিন আগে ওই একই কথা বলছিলাম যে 90 টাকা থেকে 100 টাকা। এখন আপনি বলতে পারেন এখনো তো 90 টাকা থেকে 100 টাকার মধ্যেই আছে, থাকুক না ভাই, এখানে কিছু একটা আছে আমি দেখতে পাচ্ছি, ইন ফিউচার গ্রো করবে। সো আপনি যদি ইনভেস্টমেন্টের প্ল্যানে থাকেন, তাহলে এই যে 90 টাকা থেকে 100 টাকার নিচে এই লেভেলে এটা একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি হইতে পারে টেক্সটাইল সেক্টর থেকে। ভালো শেয়ার, আপনিও জানেন সব দিক থেকেই সিকিউর। আসেন এটা বাদই দেন, আপনি ইনভেস্টমেন্ট পছন্দ করতেছেন না, ফাইন। ডিএসএসএল একটু নজর রাখেন, 30 পয়সা মনে হয় ইপিএস দিছে, আমি যেটা দেখলাম সর্বশেষ। 30 পয়সা যদি ইপিএস দেয়, তার মানে লস থেকে ঘুরে দাঁড়িয়ে 2 বছর আগে যেই পজিশনে ছিল সেই পজিশনে রিভার্ট ব্যাক করছে। তাহলে কি এটা ইনভেস্টেবল শেয়ার না? হইতে পারে কালকে, হইতে পারে কি মোস্ট প্রবাবলি কালকে সকালে ঘুম থেকে উঠে দেখবেন এটা হল্ট হয়ে গেছে। বাট হল্ট হইছে, পরের দিন আধা হল্ট হবে, মার্কেট তো আপ ডাউন করবে। মার্কেট যখন লাল হবে তখন কিন্তু শেয়ারটা হল্ট হইতে পারবে না, সেইটা হবে আপনার ইনভেস্টমেন্ট অপরচুনিটি। আপনি যদি বটমে ইনভেস্ট করে, আবারও বলছি, বটমে ইনভেস্ট করে আপনার ক্যাপিটালকে মিনিমাম 30%-এর উপরে গেইন করাতে চান, এবং এই স্টকটা যদি আপনি 3 থেকে 6 মাস হোল্ড করার মেন্টালিটি রাখেন, তাহলে এইটা আপনার জন্য অন্ততপক্ষে আগামী 3 মাসের জন্য সেফ অ্যান্ড সিকিউর। যেই পরিমাণ ইপিএস সে দেখাতে পেরেছে। এনবয় টেক্সটাইল ভালো শেয়ার, ভালো ইপিএস দিচ্ছে, আপনারা সবাই জানেন। ফেক ডিল সেম জিনিস। এরপরে যে ম্যাক্সন ট্যাক্সন থেকে আপাতত একটু সেফ থাকেন, প্রাইস অবশ্যই ভালো লেভেলে আছে, বাট এগুলো অনেক সময় নিবে, এটা হচ্ছে প্রবলেম। মালেক স্পিনিং, প্রাইস কোথায়, ইপিএস কি, বাড়ে না। একটা জিনিস বলতে পারেন যে সেই কতদিন থেকে দেখতেছি, এই তো সেই 25 থেকে 30, 25 থেকে 30, দ্যাটস ইট। এইটা হচ্ছে ইনভেস্টমেন্ট ট্রেডিং করার জন্য উপযুক্ত শেয়ার। কিভাবে করতাম ইনভেস্টমেন্ট ট্রেডিং মালেক স্পিনিং এ? মালেক স্পিনিং এই অনেক কিছু লেখা আছে, এগুলো একটু উঠিয়ে দিচ্ছি। সিম্পল জিনিসটা হচ্ছে এই যে জিনিসটা, এই
যে ধরেন রিসেন্ট অংশটা যদি আমরা মার্ক করি এবং উপরে এই পর্যন্ত ধরি সেম ভাবে এখন আমরা দেখব যে ইনভেস্টমেন্টের জোন কোথায় কোথায় আছে। এই হচ্ছে আমার কেনার জায়গা এগুলো। তাহলে এখানে কয়বার কেনার জায়গা দিছে? এই একবার, এই দুইবার, এই তিনবার, এই যে চারবার এখন চলতেছে গত কয়েকদিন যাবত। তাহলে গত 4-5 মাসে যদি আমি 4বার কেনার জায়গা পাই, এই যে একবার, দুইবার, তিনবার, 4বার সেল করার জায়গা পাইছি, প্রতিবার 29 টাকা থেকে নিয়ে 34 টাকা, এই 5 টাকায় আমি ধরতেছি, 30 টাকা থেকে নিয়ে 35 টাকা, এইখানে আপনার 25 টাকা থেকে নিয়ে এইখানে 29 টাকা। আমি 3 টাকা করে ধরবো, আমি 5 টাকাও ধরবো না, আমি জাস্ট 3 টাকা করে ধরবো। এইখানে 3 টাকা, এইখানে 3 টাকা, এইখানেও 3 টাকা, এইখানেও 3 টাকা। আমি যা জানি আপনি বা আমি কেউই একদম লোয়েস্টে কিনতে পারবো না, একদম হাইস্টে বিক্রি করতে পারবো না। প্রতিবার 5 টাকা করে গ্যাপ আছে, আমি 1 ক্যান্ডেল পরে কিনতেছি, 1 ক্যান্ডেল আগেই বিক্রি করতেছি, ধরেও 3 টাকা করে যদি আমি পাই, 3 4 12 টাকা, 3 4 12 টাকা, আমি ধরতেছি 10 টাকা 6 মাসে, ধরে নিন 6 টাকা, এই 10 টাকা 6 মাসে, 25 টাকার স্টক 12.5 টাকা বাড়লে 50% প্রফিট হয়। 25 টাকার স্টক 12.5 টাকা বাড়লে 50% প্রফিট হয়। এখানে 12 টাকা আছে অলরেডি, তার মানে 6 মাসে আপনার 50%-এর কাছাকাছি প্রফিট করার অপরচুনিটি। এরকম সেফ অ্যান্ড সাউন্ড শেয়ারে ইনভেস্টমেন্ট ট্রেডিং করে আপনি খালি বটমে কিনবেন এবং যখনই এই 3 টাকা করে প্রফিট হবে আপনি সেল করবেন, আবার বসে থাকবেন, আবার বটমে আসবে ওই শেয়ারটা। কারণ কি, মার্কেট সাইডওয়েজ আছে, স্টকগুলো সাইডওয়েজ প্লে করতেছে। এবং এই শেয়ার কেনার পরে মার্কেট খারাপ হলে আপনাকে যে আতঙ্কিত হতে হবে না, সেটা আপনিও জানেন, আমিও জানি। এই পেজ দিয়ে, এই রেজাল্টে এই স্টক ভালো ডিভিডেন্ড দেয় না, আমি আপনাকে ডিভিডেন্ডের জন্য কিনতে বলতেছি না, তারপরেও 25 টাকায় 10% ডিভিডেন্ডেও সমস্যা নাই। তো এনিওয়ে, এই ধরনের শেয়ারে আপনি ইনভেস্টমেন্ট ট্রেডিং এর চিন্তা ভাবনা করলে ওই যে পোর্টফোলিও খালি করতে হবে, ঠিক আছে, পোর্টফোলিও খালি আমরা করি, আমরাও করি, আমিও করি, বাট সেটা কোথায়? সেটা কোথায়? ভলিউমে যাবেন, ভলিউমে যাওয়ার পরে যখন দেখবেন টপ লেভেলগুলা, রেজিস্ট্যান্স লেভেলগুলোতে এরকম কোন পিনবারওয়ালা ক্যান্ডেল তৈরি হচ্ছে উইথ হাই ভলিউম, তখন আপনি পোর্টফোলিও খালি করতে পারেন। এখন এইখানেও আপনি পোর্টফোলিও খালি করতে পারেন, ইটস ট্রু, বাট জায়গা কতটুকু? এই পোর্টফোলিও খালি করে এইটুকু জায়গার মধ্যে আপনি কি করবেন? বিষয়টা তো এরকম। এবং এটা কি টেকনিক্যালি দেখে খুব ইজি মনে হইলেও বাস্তবে কি পসিবল? বারবার এই সমস্ত জায়গায় আমরা পোর্টফোলিও খালি করব, বারবার আমরা নতুন করে আমরা পোর্টফোলিও আবার ইন করব, তাহলে প্রতিবার লস বুক করে করে পোর্টফোলিও খালি করতে হবে, এটা পসিবল হয় না। তবে হ্যাঁ, আপনার যেই স্টকগুলো ট্রেন্ডি অবস্থায় আছে, যেই স্টকগুলোতে আপনার এই মুহূর্তে প্রফিট আছে, প্রফিটের মধ্যে আপনি আছেন, এই ধরনের প্রফিট টেকিং দেখলে আপনি সেখানে অবশ্যই সেল দিবেন। কিন্তু এই যে মালিক স্পিনিং দেখালাম, এই যে অন্যান্য কিছু স্টক দেখালাম, এই ধরনের ইনভেস্টমেন্ট ট্রেডিং স্টকে থাকলে আপনাকে কিন্তু এই আপ ডাউনের মধ্যে চিন্তিত হইতে হবে না, কারণ আপনার কাজই হচ্ছে আপনি একবার কেনার পরে 2-3 টাকা বাড়লে আপনি সেল করবেন, এরপর আপনি বসে থাকবেন কবে ওইটার দাম কমে। এবং এইটা সেফ অ্যান্ড সাউন্ড টেকনিক, এই টেকনিকের মাধ্যমে মার্কেটের খারাপ সময়েও আপনি কিছু কিছু প্রফিট বের করতে পারবেন, এবং সেই কিছু কিছুটা খারাপ না, হয়তো বা প্রতি মাসে পাবেন না, বাট 6 মাসে অ্যাভারেজ করলে দেখবেন 30%-এর উপরে থাকবেই থাকবে। বাট এটার জন্য আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, মার্কেটের মোমেন্টাম দেখা, কোন স্টকটা হোল্ড হচ্ছে ওইটার পিছনে দৌড়ানো, আরেকজন কি বললো আমি কি বললাম সেটার পিছনে মোটিভেটেড না হয়ে নিজের ডিসিশনে ফিক্স থাকা। এটা করলে আমরা আসলে এই কাজটা করতে পারবো। একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই, সেটা হচ্ছে এই ড্রয়িংগুলো উঠিয়ে দেই, একটু হিজিবিজি লাগতেছে আমার নিজের কাছে, এগুলোর দরকার নাই আমার। সেইটা হচ্ছে মার্কেট লাস্ট যে কারেকশন থেকে রিজেকশন নিয়েছিল, সাপোর্টটা নিয়েছিল, এই জায়গাটাতে ছিল হচ্ছে আমার একটা রিজেকশন ব্লক, এইটাকে বলে রিজেকশন ব্লক। রিজেকশন ব্লক থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠে গিয়েছিল উইকলিতে, আবার বলছি উইকলিতে দেখতেছি, উইকলিতে দেখলে রিজেকশন ব্লক থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে উঠেছিল, এবং পরের বার মার্কেট কারেকশন দিয়ে এই যে লেভেলটা টাচ করে উপরে উঠলো, এইটা হচ্ছে আমার লাস্ট সুইং এর এক্সট্রিম অর্ডার ব্লক, মানে এর নিচে এই সুইং এর আর কোনো অর্ডার ব্লক নাই, আরেক সুইং এ চলে যেতে হবে। 1 2 নাম্বার, এই লেভেলটা একটা স্ট্রং রিজেকশন ব্লক। যারা রিজেকশন ব্লক বুঝেন, না বুঝলে অসুবিধা নাই, স্ট্রং রিজেকশন ব্লক। এরপর এই পাশে আছে একটা মিটিগেশন ব্লক, এই পাশে আছে একটা মিটিগেশন ব্লক। তার মানে এই যে জায়গাটা, যে জায়গায় মার্কেট সাপোর্ট নিছে, এই জায়গাটার নিচে হিউজ হিউজ পরিমাণ লিকুইডিটি অবস্থান করতেছে। মানে
এই লেভেলের নিচে মার্কেটকে নেওয়াটা অনেক ডিফিকাল্ট, কথাটার সামারি হচ্ছে এইটা। সো এটা একটা হিউজ সাপোর্ট এরিয়া। আশা করা যায় মার্কেট এই লেভেলের আশেপাশে আগামী বেশ কয়েক মাস ঘোরাঘুরি করবে। ওই যে উপরের গন্তব্য তো দেখালাম কত পর্যন্ত উঠতে পারে, বাট মার্কেট নিয়ে অনেক বেশি প্যানিকড হওয়া বা অতি উৎসাহী হওয়া কোনোটার কারণ আগামী কয়েক মাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। তবে একটা কথা মাথায় রাখবেন, মার্কেট এই জোনের মধ্যেই থাকবে, মার্কেট অনেক বেশি উপরে উঠতে পারবে না, কারণ ইন্টারেস্ট রেট আপাতত কমতেছে না। দ্যাটস ইট, সিম্পল ভাবে বলার চেষ্টা করছি, বুঝিয়ে বলার চেষ্টা করছি। যদি আপনি বিন্দু মাত্র ধারণা পেয়ে থাকেন আমি খুশি হব। আশা করব আপনি সতর্ক থেকে, সাবধানে থেকে, বাট ভয় না পেয়ে স্বাভাবিকভাবে ট্রেডিং প্ল্যান করার চেষ্টা করবেন। তো আমি ধারাবাহিকভাবেই চেষ্টা করতেছি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য, অ্যানালিসিসের টপিকগুলো নিয়ে আসার জন্য। আগামী সপ্তাহ থেকে আমি চেষ্টা করব টেকনিক্যাল অ্যানালিসিসের বিভিন্ন ক্লাস আপনাদের সাথে ইউটিউবে ভিডিওর মাধ্যমে শেয়ার করার জন্য। মিন টাইম আপনারা যারা টেকনিক্যাল অ্যানালিসিসে কোর্স করেন বা করতে চান, না করতে চাইলে কোনো সমস্যা নাই, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোর্সের ব্যাপারে আলোচনা করে আপডেটটা জেনে নিতে পারেন। না জানতে চাইলেও কোনো সমস্যা নেই, বাট একটা কথা আমি আপনাদেরকে বলছি, শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস জেনেও আপনি মার্কেটে সফল হইতে পারবেন না। টেকনিক্যাল অ্যানালিস্ট হয়ে আমি নিজেই আপনাকে বলছি, শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস জেনে আপনি মার্কেটে সফল হইতে পারবেন না। মার্কেটের কন্ডিশন, অর্থনীতির বেসিক লেভেল কন্ডিশন, ইন্টারেস্ট রেটের যে ব্যাপারগুলো আছে, মৌলিক যে বিষয়বস্তুগুলো আছে, আইসিবি ফান্ড পেয়ে গেছে, 3,000 কোটি টাকা মার্কেটে আসতেছে, দেখলেন মার্কেটও আসলে হল্ট হইল, এর মানে এই না মার্কেট এখন আপ ট্রেন্ডে যেতে চলেছে। আবার অনেকে যখন সাপোর্ট ব্রেক করে 5,5200 সাপোর্ট ব্রেক করার পর অনেকে মার্কেটকে 3,500 নিয়ে গেল, 4,000 নিচে নিয়ে গেল, এর মানে এই না মার্কেটে অনেকগুলো মানুষ বলতেছে মার্কেট 4,000 যাবে, এর কারণে মার্কেট 4,000 যাবে। আপনাকে ভ্যালুয়েশনটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি মার্কেটে যতগুলো স্টক এই মুহূর্তে আছে এবং সেগুলো যে প্রাইসে আছে, এইখান থেকে আর কত দূর কারেকশন হওয়া সম্ভব, সেখান থেকে কত নিচেই আর আসতে পারে, যে মার্কেট কি এখান থেকে আসলেও 3,500 যাওয়া টেকনিক্যালি, ফান্ডামেন্টালি, লজিক্যালি কোনো লজিকে পসিবল? মার্কেট 3,500 আসাটাও পসিবল না, এবং ইন্টারেস্ট রেটকে এত হাইতে রেখে, ট্রেজারি বন্ডের এত লুক্রেটিভ অফার সামনে রেখে, আমি আপনাদেরকে কিছু বাস্তবতাই বলি, মাঝে মাঝে আমরা ট্রেড হিস্ট্রি দেখি অনেক জায়গার। সো অনেক ব্যাংক হিউজ অ্যামাউন্টে, অনেক ইনস্টিটিউশন হিউজ অ্যামাউন্টে এখনো ট্রেজারি বন্ড কিনতেছে। ইটস রিয়ালিটি, বন্ড যে ছাড়তেছে সেটা কেউ না কেউ তো কিনতেছে। তাহলে এই ফান্ডটা কোথা থেকে আসতেছে? ফান্ডটা যেহেতু আসতেছে এবং শিফট হচ্ছে বন্ডের দিকে, তার মানেটা এটাই দাঁড়ায় আপনি যত টাকায় আইসিবিকে লোন দেন বা যাকেই লোন দেন, ওই একজন পার্টিসিপেট করে মার্কেট বাড়বে না। আবার একটা খুশির খবরও আছে, সেটা হচ্ছে এই যে ইন্টারেস্ট রেট একদম পিক, সব টাকা যখন বন্ডে ঢুকে শেষ হয়ে যাবে ইনভেস্টমেন্ট করাটা, ওখান থেকে যখন ফল করা শুরু করবে ইন্টারেস্ট রেট, টাকা কিন্তু শিফট হয়ে আলটিমেটলি সব আবার শেয়ার মার্কেটে আসবে। সো আরো সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। এর মাঝামাঝি সময় আপনি কিভাবে সেফ অ্যান্ড সাউন্ড ওয়েতে প্রফিট করতে পারেন, সেই ওয়েটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওতে। আর এই ছিল, আগামী ভিডিওতে আপনাদের কমেন্টগুলোর ভিত্তিতে, আপনারা ভিডিওর নিচে যে জিনিসগুলো জানতে চাবেন সেটার ভিত্তিতে আপনাদেরকে পরবর্তী ভিডিও দেওয়ার, শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।